আজকের প্রসঙ্গটা কমপ্লিটলি রাজনৈতিক, তবে দেখে মনে হচ্ছে যে আভ্যন্তরীণ, কিন্তু একসঙ্গে এতে ইন্টারন্যাশনালও বটে। ইন্টারন্যাশনাল উপাদানও থাকবে সের মধ্যে, তার চেয়ে বরং আরো ফোকাসড যাকে কেন্দ্র করে, সেটা হলো এই সরকার, তারেকের সরকার ফোকাসড একটা কথা বলতে যাচ্ছি, যেটা এখনো বাইরের দিক থেকে দেখে বোঝার উপায় নাই যে কি হতে যাচ্ছে। যা ঘটবে সেটা আগামী 2 মাসের ঘটনা। একটা প্রচন্ড রাজনৈতিক উত্তাল একটা অবস্থায় আমরা পার হতে হবে। এই সময়টা তারেককে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ধরে নেওয়া যাক তারেক সব সিদ্ধান্ত ঠিক নিতে পারবে, ঠিক যদি নিতেও পারে, সঠিক সিদ্ধান্তটা নিয়েও সেটা কি বাস্তবায়ন করতে পারবে, এ আরেক সমস্যা। সেই জন্য হেডলাইন দিয়েছি, সরকার এক বড় রাজনৈতিক সংকটে। ওকে, এই সংকট কি হঠাৎ করে আসছে এখন? না, এই সংকটটা ইউনূসের আমলে ওই 1.5 বছরই ছিল। ইউনূসের ঠেলতে এই জায়গায় নিয়ে আসছে, সলভ না করে এই জায়গায় ঠেলতে এই জায়গায় আনছে। ফলে এখন এটা, এই যে ম্যান্ডেট খসরুরা বলছিল নির্বাচিত সরকার সব সমাধান করে দেবে, এখন নির্বাচিত সরকাররা বুঝবে এই যে বড় কথা বলে কথা তো সমাধান করতে পারবে, সেই জন্য বলে নাই তো, তার দরকার ছিল যেভাবে ক্ষমতা পেতে হবে এবং ইন্ডিয়ানদের প্রতিনিধি হিসেবে তাদের হাতে ক্ষমতা যেতে হবে, এরকম একটা ধরে নিয়েছিল। বিশেষ করে খসরু আর ইয়ের কথা বলছি আমি, আমাদের সালাউদ্দিনের কথা বলছি, তো ওরা বুঝে নাই যে ইন্ডিয়ার হয়ে ক্ষমতাটা নেন আর নাই নেন, ক্ষমতা ইটসেলফ এটা যে জায়গায় আছে বাংলাদেশ এখন, তাতে এটা সহজ জিনিস না। আপনি একেবারে অমিত শাহর পদতলে পা জড়ায় ধরে থাকলেও এটা পার হইতে পারবেন না। এটা এমন একটা সংকট, এত গভীর সংকট এটা। অন্যভাবে বললে একেবারে এটা হাসিনার আমলের শেষের দিকে, শেষের বছর, ইভেন ধরা যাক 24 সালের কার আলাপ করি যদি আমরা, সবাই জানেন 24 সালে 7ই জানুয়ারি একটা ইলেকশন হয়েছিল 2024-এ। এরও আগে থেকে সংকট শুরু হয়েছে। আমি বলেছি 22 সালের শেষ থেকে সংকটটা, খুব শর্টকাটে কিছু কথা বলেছিলাম সংকটের গোড়াটা হলো যখন তেলের দাম বাড়াতে হয়েছিল সরকারকে। তেলের দাম বাড়াতে গিয়ে বেশি করে বাড়ায় রাখছিল, ও ভাবছিল যে বাড়ায় রাখলে খুব ভালো হবে, বুদ্ধি দিচ্ছিল তার আমলের গভর্নর এই যে আর কাউস তার প্রধান সচিব ছিল, যে তারা বুদ্ধি দিচ্ছিল যে একবারে বাড়াই নিয়ে রাখলে খুব লাভ হবে। আর এই বাড়াই নিয়ে রাখতে পুরা ইকোনমিটা একদম ধাপ করে ধসে পড়ে, মুদ্রাস্ফীতি গিয়ে শুট করে 12%-এ। সোজা কথা, আমার হিসাবে ইকোনমিটা ফেল করছে, ঠেলে গুতায় আচ্ছা বিশ্বাস করে চলছিল, এটা চুরি করছিল তারপরেও চলতেছিল। এই অতিরিক্ত বাড়াবাড়িটা করতে গিয়ে এটা একেবারে অচল করে দেয় আছে। যখন অচল হয়ে গেছে 23 সালে বুঝতে পারতেছে এটা একটা অচল অবস্থা চলে যাচ্ছে। এখন ওরা কান্দেনি, হাঁটা ছাড়া তার তোর পায় চলবে। আর ততই যে ঘটনাটা ঘটে সেই হলো যখন চোরগুলা, আওয়ামী লীগের বড় চোরগুলা যখন টের পেয়ে যে গভর্নমেন্ট ফেল করতেছে, ওরা টাকা পাচার শুরু করে দেয় সমান। আর ওদের এই টাকা পাচারের আগ্রহটাই 85 টাকার ডলার এটা 129 টাকায় থাকে। চিন্তা করেন, এটা প্রায় 50% বাড়ায় দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটা 80 থেকে 85 বাড়তেই পুরো হাসিনার আমলটা লাগছে। 85, 88 বড় জোর এর মধ্যে ঘোরাফেরা করছে পুরো হাসিনার আমলটা। সেখানে লাস্ট 2 মাসে এটা এরকম অবস্থা হয়ে গেছে। কারণ হচ্ছে যে আপনি টাকা অর্থ যখন পাচার করতে গেলে ডলারে কনভার্ট করতে হবে। এখন সব চোরগুলা এই যে ব্যাংকের যার দখলে যতটা ব্যাংক ছিল, দোস্তর ব্যাংক, তাকে গিয়ে দণ্ড দিচ্ছে তুই আমরা ডলার কিনে দেয়। তো এই যে ডলারের চাহিদাটা তৈরি হচ্ছে আমাদের ইকোনমিতে, এই চাহিদাটা তো কৃত্রিম, এটা তো নর্মাল ইকোনমিক চাহিদা না। আমাদের ইকোনমিতে এত ডলার লাগে না, কিন্তু এইটা হচ্ছে পাচারকারীদের, চোরাকারবারীদের, চোরদের চাহিদা কেন? তারা ভয় পেয়েছে যে হাসিনা টিকতেছে না, ফলে আগে খেয়ালো। ফলে এই যে তারা দল বেঁধে বিদেশ থেকে কোনো ডলার আসলেই ব্যাংকে জমা হলে তাড়াতাড়ি বের করে কে কার আগে নিয়ে চলে যাবে, কারণ কি রেটে কিনছে এটাও তো আসে না, সবই তো চুরি। সেই কারণে এটা এই জায়গায় উঠছিল। ফলে এটা আরেকটা কারণ, ইকোনমিটা কমপ্লিটলি ধসে যাবে। লাস্টে হাসিনা প্যালপিটেশন এসে যায়, যে অস্থির হয়ে যায় এখন কেন টিকবো আমি। এইটা থেকেই আসছিল যে তার রাজাকার বক্তব্য দিয়ে আগে আমাকে একটা কিছু আক্রমণ করে
পরিস্থিতি আমার পক্ষে আনতে হবে। আর আমি যে তোকে মারবো পিটাবো, জাস্টিফিকেশন কি? না আবার জঙ্গিবাদ আসছে, এই গল্প নিয়ে আসছে। এই জন্য রাজাকার ভার্সেস রাজাকারের নাতিপুতিরা এই কোটার কথা হাসিনাই তুলছে। বাইরের মাঠে আন্দোলন আগে শুরু হয় নাই, আগে হাসিনা তুলছে ভয়ে যে আমি কি বলে সমস্ত লোকেদেরকে পিটাবো, ঘরে রাখবো, রাস্তা বেরোতে দেবো না কাউকে। এটা কি বলে করব আমি? যেটা বলে করব সেটা ওই যে রাজাকারের মতো নাতিপুতি না পাবো তা কে পাবে, এইসব তর্ক নিয়ে এসে তো উল্টা যখন মিছিল বেড়েছে, হ্যাঁ আমি রাজাকারের নাতি, আমি রাজাকার, দেন এটা ফেল করছে। সেগুলো সবই আপনি জানেন, ওই গল্প আমি দীর্ঘ করছি না। যেটা সার কথা হলো, এরপরে হাসিনা গেছিল একবার ইন্ডিয়া যাবে নাকি চায়না যাবে। ইন্ডিয়া যাবে কেন না, যদি বিপদে পড়ে যে আমাকে আশ্রয় দিবে কে, ফলে ইন্ডিয়ার সাথে খাতির বাঁধাটা জরুরি। আবার চীনে গেছে যদি না যায়, তাহলে টাকা আনবো থেকে, বাজেট বানাবো কেমন করে? এই যে বাজেট বানানোর প্রবলেমটা তার 24 সালের 7 জানুয়ারি জিতেছে, বুঝতে পারতেছে পরের জুন মাসে সে বাজেট দিতে পারবে না। এই জন্য সে লাস্টে একবার না দুইবার চায়না গেছে, শেষ বিচারে চায়নাকে কোনো টাকা আনতে পারে নাই। সেখানেও আরেক প্রবলেম আছে, ইন্ডিয়াকে কিনতে হয়েছে, ও তো মারওয়ারি শয়তানের মতো ইন্ডিয়ানদের অ্যাটিটিউডটা। ও দেখছে তুই এখন দুস্থ হয়ে আসছো, আচ্ছা তা লিখে দা তোর প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট বাদ, ওই তিস্তা প্রজেক্টের টাকা আমি দেবো, ওটা স্বীকার কর। হাসিনাকে ওটা স্বীকার করে আসতেছে। সম্ভবত চাইনিজদের কাছে যে আর কোনো লাভ হয় নাই, ইভেন চাইনিজরা ফর্মালি দেখা করতে চায় নাই। পরে আবার রিকোয়েস্ট করে যে ভাই অন্তত ক্যামেরার সামনে ধরেন, যে আপনার সামনে কথা বলতেছি দাঁড়ায় দাঁড়ায়, ওটুক অন্তত ধরেন, নাহলে তো ইজ্জত যায়। এবং সেটাও হয়েছিল জুন মাসের শেষে বা জুন মাসের শুরুতে বোধ হয়। ফলে টাকা আনতে পারে না কোথাও থেকে। বাংলাদেশ সেই পথটা, সেই ক্রাইসিসটা কিন্তু রিপিট করছে এবারে। এবারেও ক্রাইসিসটাও তাই, মূল ক্রাইসিসটা তাই। জুন মাসে কেন, জুন জুলাই বলতেছি কেন? কারণ জুন 12 তারিখে, এবার করবে ওরা 11 তারিখে, ইউজুয়ালি 12 তারিখে বা 11 তারিখে সংসদের অধিবেশন বসে, বাজেট অধিবেশন বলে এটাকে। কেন এইটাই এবার বাজেট অধিবেশনটা বসে 12 তারিখের পরে না, ইউজুয়ালি 12 তারিখে সবাই বসে 12ই জুন। আর দ্রুত সংসদে পেশ করা, ভুয়া হইচই করে ফাইনালতে পাশ করে দিতে হবে। কবে? 30শে জুনের মধ্যে পাশ করতে হবে। 30শে জুনের মধ্যে পাশ করতে হবে কেন? কারণ 1 জুলাই, পরের দিন থেকে বাজেট বাস্তবায়িত হয়ে যাবে। বাজেটে যা যা ট্যাক্স ধরছে এই নয়া রেটে ট্যাক্স ধরা শুরু হয়ে যাবে। কাজে এগুলা লড়াচড়ার কিছু নাই। তাতে বাজেট করলে বাজেটে আমার যে টাকা নাই, তাতে কি? আমি তো খরচের খাত দেখাইছি, ওই অর্থে বাজেট আছে, আয়ের খাত কোথায় কি হবে তার দেখাতে পারি নাই। এই ক্রাইসিস হাসিনার যেমন 24 সালের ছিল, এখনকার তারেক সরকারের ক্রাইসিস। কিন্তু এই ক্রাইসিসটা কাটানোর যে উপায়, চাইনিজ থেকে টাকা আনা যাবে কিনা, কোথেকে টাকা আনা যাবে, এটা ইউনুসও টাকা আনার প্রবলেম সলভ করতে পারে নাই। এটা যে অবস্থা ছিল ঠেলতে ঠেলতে শেষে নতুন সরকারের কান্দে এটা দিয়ে সে তো বাক্স। আর এখনো এই প্রবলেমটা একরকম রয়ে গেছে, যেটা এবার বাজেট এই সমস্ত সংকটগুলো বাইরে ফুটে বেড়াবে। তাহলে এগুলোর পরিণতিতে হবে কি হবে? এখন এই যে গভর্নর, তারেকের যে গভর্নর দিচ্ছে, সে হিসাব দিচ্ছে এখন একটা, ও আমাদের তো 4 ভাগের 5 ভাগের 4 ভাগ টাকাই তো চুরি হয়ে গেছে। চুরি শব্দটা ইউজ করছে দেখি, মামাবাড়ি আবদার। হ্যাঁ, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, গভর্নর বলেন কি করে এই কথা? ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে মানে? আপনি মাজায় দড়ি দিয়ে ধরে নিয়ে আসেন, তারা বিদেশে পালাই গেল, তাদের সম্পত্তি আছে বাংলাদেশে। যারা পাচার করছে তারা তো ওই টাকাটা আবার ফেরত আনতে চায়, কোথাও না কোথাও ব্যবসা নিয়ে করতে চায়। ইদানিং আরেকটা ফেনোমেনা হয়েছে, আপনি দেখেন না, পাওয়ার অফ অ্যাটর্নি দিতেছেন, মানে আপনি দেশে ফিরবেন না, চোর আপনি, টাকা পাচার করছেন। আপনি এবার আপনার সমস্ত সম্পত্তি হ্যান্ডেল করার জন্য বাংলাদেশের একটা বিএনপির এমপিকে লিখে দিতেছেন। এই যেটা রেজওয়ানার হাজবেন্ড এই কাণ্ড করছে। সবচেয়ে আরেক বড় চোর নসরুল হামিদ। এই প্রত্যেকটা বাংলাদেশের লোক যারা বিদ্যুতের বিল দেয়, এই বিলের বোধহয় 50% টাকা এই চুরির ভিতরে যায়। এই চুরিটা নিয়ে গেছে যেই হারামজাদা, সে এবার ট্রান্সফার করে যার নামে দিচ্ছে, সে হলো আমাদের রেজওয়ানার হাজবেন্ড। তো এটা হচ্ছে নতুন ফেনোমেনা। মানে কয়দিন থাকতে হয়, কোন দিন বাংলাদেশের অবস্থা ভালো হয়, কোন দিন এটা আপোষ করার সুযোগ পাই না পাই। আর এটা তো চুরির টাকা, যা পাইতে এলাম, বলে আমি যে দোস্তর নামে দিব তুই এটা চালা। সেই লোক দোস্ত যদি মেরেও খায়া ফেলায়, যেটুকু রাখে ওইটুকুতে আমার লাভ। জুন মাসে বাজেট, এই বাজেটের টাকা নাই, এই বাজেটে যে টাকা নাই সেটাকে এখন বলা হচ্ছে বাজেটের টাকা নাই। এই ভাষায় তো বলবে না আমার বাজেট করার টাকা নেই, সে যেটা বলবে আমি বাজেট সহায়তার রোল পাই নাই। বাজেট সহায়তা এই শব্দটাকে একদম মনের ভিতরে গেঁথে নেন। এইটা ম্যান্ডেট খসরু অর্থমন্ত্রী এই শব্দে বলবে।
আমরা বিদেশ থেকে লোন পেতে গেছি বাজেট সহায়তার হিসাবে, এটা পাই নাই যে বাজেটের টাকা পাই নাই। হোয়াট ইজ বাজেট সহায়তা? বাজেট সহায়তা মানে হলো বিদেশিদের 5টা অন্তত ব্যাংক, শুরু হবে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, এর নিচে আসে চাইনিজদের AIB ব্যাংক, আর তার নিচে আছে আসলে ইসলামিক IDB। এরা যে ক্যাশ ডলার দেয়, যদি এটা ক্যাশ ডলার দিতে হবে, কিন্তু আমি কোনো প্রজেক্ট হবে না, আমি একটা ব্রিজ বানাবো, বই টাকা দেন, আর রাস্তা বানাবো, বই টাকা দেন না, এটা সেই টাকা না। এইটা সরাসরি আপনি আমাকে ক্যাশ বৈদেশিক মুদ্রা দিবেন, আর এটা নিয়ে গিয়ে আমি আমার দেশে ক্যাশ নিব, কিন্তু ক্যাশ নিয়ে গিয়ে আমি আমার ডাইরেক্টলি বলেই দিব আগে থাকতে, এই টাকা কিন্তু আমি আমার বাজেট করার জন্য খরচ করব। ঠিক আছে, এবার ওই টাকাটা, বাজেট মানেই হলো একটা জমার খাতা থাকবে, একটা খরচের খাতা থাকবে। আপনার বাসার মুদির বাজার করতে গেলেও তো এরকম থাকতে হয়। তাহলে খরচের কি কি কিনবেন তার একটা লিস্ট থাকে, কি কি জমা হয়েছে, তাহলে দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, নাহলে তো বাজার করা মানে হবে না। মানে হাতের টাকা না থাকলে বাজারে শুধু ফর্দ বাজার হবে না। তাইলে এখনো আমাদের বাজেটের মধ্যে খরচের লিস্ট বানাচ্ছে ওরা, জমার লিস্ট কই এটা খবর নাই। এই হচ্ছে ক্রাইসিসটা। এইবার এই বাজেট সহায়তার নামে যে টাকাটা নিবে, ওইটাই কনভার্ট করে এইবার এই জমার মধ্যে দেখানো হবে টাকাতে। ওটা তো ফরেন কারেন্সি, এটা কনভার্ট করে নিয়ে এখানে দেখাবে। এই যে দেখানো, এটাকে আগে একদিন আপনাদেরকে বলেছিলাম আমি, এখান থেকে বলা হয় ADP, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ADP-টাই আসলে বাজেট, মূলত খরচের হিসাবটা বাজেট। কি পরিকল্পনায় খরচ করবেন সরকার? আগের দিন বলেছিলাম শর্টকাট হিসেবে হলো ADP-তে যে টাকাটা খরচ হবে, সরকার যে পরিমাণ টাকা খরচ করবে এখানে, এটা 1:10 এর আরো 10 গুণ টাকা। অর্থাৎ এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বানাতে খরচে যা যা খরচ করবেন আপনি, সেইটা বাস্তবায়ন করতে গিয়ে কন্ট্রাক্টর আসবে, ব্যবসায়ীরা আসবে, তাদেরকে দেখা যায় যে টোটাল সরকার যদি 1 টাকা খরচ করে, ওরা আরো 10 টাকা ইনভেস্ট করছে। তাহলে এবার টোটাল ইনভেস্টমেন্টটা কেমন হবে চিন্তা করেন। যত ইনভেস্টমেন্ট বড় হবে, তত এবার কাজ সৃষ্টি হবে। অশিক্ষিত বেকার থেকে শুরু করে শিক্ষিত বেকার সবাই কাজ পাবে কিনা নির্ভর করতেছে ADP-টা বড় কিনা। ADP-টা বড় কিনা নির্ভর করছে এই জায়গা থেকে শুরু করে। ইউনূস সাহেব যেটা করছিল, সে দেখছে যে এই দুটাই বাদ, এদের কোনো লোন দেয় না ইউনূসকে, এই 3টাই বাদ। কেন? হাসিনার আমলে সংস্কার করতে বলেছিল, হাসিনা করে না। হাসিনা বহু কষ্টে এটা চাপা দিয়া প্রথম 2টা কিস্তি নিছিল, পরে সে কিস্তির টাকা এখনো পায়নি, সেটা এখনো আটকে আছে। কারণ কিস্তিটা তো পরের কথা, কিস্তির শর্তই হলো আপনি সংস্কারটা করবেন কিনা। আপনি করেন নাই, ইউনূসের আমলেও করে নাই। ইউনূস তখন পাল্টা বিকল্প পথ বেছে নিয়েছে, তাকে একটা লাইন গাইড করে দেওয়া হয়েছিল চাইনিজের সাথে। এটাকে সে অ্যাবিউজ করছে, অপব্যবহার করছে। একমাত্র চাইনিজেই টাকা দিয়েছিল দুইভাবে, একটা হলো AIB থেকে প্রায় $1.5 বিলিয়ন, আর সরাসরি ব্রিক্স ব্যাংক থেকে দিয়েছিল $1 বিলিয়ন, টোটাল $2.5 বিলিয়ন দিয়েছে। এই $2.5 বিলিয়ন দিয়ে সে তার 1.5 বছর পার করে দিয়েছে। তাকে তো একটা বাজেট পারে দিতে পারলে বাপের নাম, বাকি তোরা এখন জামুসি করবে। এখন এবার কে দিবে আমাদেরকে টাকা? তাহলে আমেরিকানদের পক্ষে এই লোন দেওয়াটা, এই যে আমাদের যে টাইপের লোন দেওয়া, এই লোন দেওয়ার মুরুদি নেই। তারা এত করে একটা খাস শিষ্য দালাল, একটা ইউনূস খলিল রজারদের এত বড় দালাল থাকার পরও এই দালালরা আমেরিকার কাছে কোনো টাকা আনতে পারছে না, পারবে না। এই বটম লাইনটা যেন আপনাদের মনে থাকে। সমস্যা হলো এখানে, এটা আজকে না, এই পুরো সংকট তৈরি হয়েছে 2001 সাল থেকে। আমেরিকানরা প্রথম টের পায় 2001 সাল থেকে যে ক্রাইসিস আসতেছে, একটা চীনা উঠে যাচ্ছে। এটা নিয়ে গবেষণা করছে তারা, গবেষণা নিজস্ব, একেবারে নিজস্ব। সেই রিপোর্ট আসছে 2007 সালে, 7 সালে ইনফর্মালি পাইছে, 8 সালে ফর্মালি পাইছে। সেখানে তারা পরিষ্কার। এরপর থেকে যতগুলো প্রেসিডেন্ট আসছে, খালি একটা না একটা না, আমরা স্বীকার করবো না, আমরা নিশ্চিত জিতবো, এই বিশ্বাসে তারা একটা 50 আরো ভুল সিদ্ধান্ত নিয়ে গেছে, আরো বেশি করে ডুবে গেছে। এই ডুবতে ডুবতে 38 ট্রিলিয়ন হয়ে গেছে তাদের ইকোনমিক ক্রাইসিসের বাজারে দেনা। ওকে, এগুলো আমেরিকান পার্টটা, কিন্তু তাতে তারা হার মানতেও চায় না। কি চায় তারা? তারা বলতে চায় না, আমরা মানবো না যে চীনা আমাদেরকে ছাড়ায় ওই জায়গায় বসে পড়বে, আর মানে নিব না। এই যে মানে নিব না, এই কথা থেকেই নতুন একটা শব্দ উঠে আসছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি।
আমেরিকানরা প্রথমে করেছিল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যায় নাই, প্রথমে ভাবছিল আচ্ছা চীন আসতেছ, থামো তোমার আসাইতেছি। চীন ঠেকানোর জন্য ইন্ডিয়াকে ভাড়া করে ওরা। তোমার কাজ হবে এশিয়াতে যেন চীন বিস্তৃত না হইতে পারে তার ঠেকানো। যত ধরনের চীনা পলিসি আছে এগুলো ঠেকাইবা, আমরা পিছন থেকে সাপোর্ট দিব তোমরা। আচ্ছা বিনিময় কি নিবা তুমি? আচ্ছা এক কাজ করি, বাংলাদেশের দখল করে তোমার হাতে তুলে দিই, তাহলে তো হবে। হ্যাঁ, তাহলে খুব খুশি। এই প্রোগ্রামটাই ছিল 16 সাল পর্যন্ত। এইটাই আমাদের 1/11, 2007 সালের 1/11, 1 জানুয়ারি, 11 জানুয়ারি 2007 থেকে 16 এই প্রোগ্রামটা চলে আমেরিকানদের। এই জন্য এই সময়টা, এইটা হলো হাসিনার উত্থানের পর্ব। এইটা দেখেন 2009-এর 1 জানুয়ারি থেকেই হাসিনার উত্থান হয়েছিল, ইন্ডিয়ার দখলে চলে গেছিলাম আমরা বলতে গেলে। কিন্তু এখানে আমেরিকানদের স্টাডি বলতেছে 16 সালের ভিতরে তারা বুঝে গেল যে এটা আমার কোনো লাভ হচ্ছে না, যা হবে বলে আশা করেছিল তা হচ্ছে না। ফলে 16 সালে তারা আর ইন্ডিয়াকে সুবিধা দেওয়া, এটার বিনিময়ে তারা বোধহয় $30 বিলিয়ন এক্সপোর্ট সুবিধা দিয়েছিল, আমেরিকাতে এক্সপোর্ট করতে পারতো বিনা ট্যাক্সে। এই সবগুলো প্রত্যাহার করে নেয়। ওটাই আবার ছিল 2017 সালে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসছিল, ওই সময় থেকেই আগেকার সব প্রোগ্রাম বাতিল হয়েছে। বাতিল হয়ে যাওয়ার পরেও তখন বহু অনুরোধে ইন্ডিয়া ভাবছিল এই তো আমরা একটা বড় বাবা পাইছি, আমেরিকাকে দলিত সব উঠা যাবে। আরে কিসের চীন, আমরা চীনের পাশাপাশি একটা কিছু হয়ে গেছি, আমরা তো একটা গ্লোবাল পরাশক্তি। এখনো মোদি ইন্টারনালি এভাবে নিজেকে পরিচয় দেয়, কিন্তু আপনারা অনেক ওই ভিডিও ক্লিপের মধ্যে দেখবেন একজন আরেকজনকে বলতেছে ইন্ডিয়া একটা পরাশক্তি। এনিওয়ে, সো এইগুলা বুঝে মাঝে দিয়েতে আচ্ছা ঠিক আছে ওইটা না দেন, তাহলে একটা কাজ করেন, আপনাদের যে পররাষ্ট্রনীতি আছে এশিয়াতে ওইটাতে আমাদেরকে সাথে নেন। কি পররাষ্ট্রনীতি? পররাষ্ট্রনীতির মানেই হলো চীন ঠেকানো, চীনকে ঠেকাতে হবে। কি দিয়ে ঠেকাবেন? না এই সামর্থ্যতে আমেরিকান নেই, না থাকলেও মনের মধ্যে এটা আছে, বাধা দিব। আচ্ছা মিলিটারি বাধা দিব, কিছু না থাকলে আমাদের মিলিটারি তো আছে, which is true। আসলে আমেরিকানদের মিলিটারি তখনও চাইনিজদের থেকে 5 গুণ বেশি সমৃদ্ধ, ফলে এটা দিয়ে আমরা কাবার দিব। সেইটার নাম হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এটার নাম হলো কোয়াড, QAD। কিন্তু কোয়াডের ভিতরে দিয়ে আমেরিকানরা যখন অস্ত্র বেচতে চাইলো, তখন ইন্ডিয়া বলে না না না, আমরা কারোর সাথে অস্ত্রের সম্পর্কে যাইতে পারবো না, মিলিটারি চুক্তিতে কারোর সাথে কোনো জোটে যাব না। ফলে কোয়াড অকেজ হয়ে যায়, আর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থাকতে থাকে। এরই একটা প্রকাশ বলি, তাহলে বাকিটা আন্দাজ করতে পারবেন জিনিসটা কি আসলে। এই যে IPS জিনিসটা কি, IPS এর বাংলা হলো, গল্প দিয়ে বলি, ঝড় আসছে আম ওঠার দিনে, এখনকার দিনে গাছে মুখ, এখন আম পেকেই গেছে, এখন না, আর 2 মাস আগে কাল বৈশাখী ঝড় যখন আসতেছে, তো ওই সময় কি হয়, ঝড় আসতেছে চল আম কুড়াই, আম গাছ নিচতলা পোলাপান দৌড়ে যাচ্ছে। একটা ছেলে ভাবতেছে সে খুব বুদ্ধিমান, একটা আমও কাউকে কুড়াইতে দেবো না, পাড়ার সব আম আমি একা করবো। সে ওখানে গেছে, তো বহু পোলাপান গেছে, আম পড়তেছে, সে যে যার মতো 2-4টা করে তুলতেছে, নিজের ঝোলা রাখতেছে। সেই পোলা করতেছে কি, সবাই রেগে এই তুই আম নিবি না বলে খাবার দিয়ে আম ফেলা যায়, এই তুই আম নিবি না বলে সবারটা ফেলাইতে যায়। যখন ঝড় থামছে তখন দেখা যাচ্ছে সবার ঝুলিতে 5-7টা 8-10টা আম আছে, আর যে সবাইকে বাধা দিতে গেছে তার ঝোলায় একটাও আম নেই। কেন? সময়টা তো সে নষ্ট করছে সবাইকে বাধা দেওয়ার ক্ষেত্রে। আমেরিকার অবস্থা হচ্ছে তাহলে তার কাজ হচ্ছে, মুরদ নাই, বাংলাদেশের মতন দেশ তার তো ঋণ লাগবে, কম সুদের ঋণ, এটাই তো ইনফ্রাস্ট্রাকচার ঋণ বলছি আমরা, এগুলো নেওয়ার মুরদ নাই। কিন্তু তার কথা একটাই, তুমি বাংলাদেশ তুমি চীনের লোন নিতে পারবে না। দেখেন একদিকে ইন্ডিয়ার কারণে হাসিনা ইন্ডিয়ার কোলে ঢুকে বসে আছে, এখন তারও তো চীনা লোন লাগবে। এইটাই ইন্ডিয়াকে বলে কে বুঝায় সে চালায় রাখছিল তার আমলটা, সমানে চীনা লোন নিয়ে গেছে। সবচেয়ে বড় লোন দেওয়া শুরু হয় 2016 সাল, 15-16 সালে বলেছিল 20 বিলিয়ন, এটা আলটিমেটলি 28 বিলিয়ন পর্যন্ত গেছে। সেকেন্ড টাইম আরেকটা লোন দিয়েছিল, আমি ওই তর্কে ওই ইনফরমেশন ডিটেলে যাচ্ছি না। মূল হলো যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হলো এটাই, যে এশিয়ার দেশগুলোকে থাবড়া দিয়ে বলতে হবে এই তুই নিতে পারবি না, ওই হলো কাউকে আমকুড়াইতে না দেওয়ার পলিসি। তো সবাই যাচ্ছে 2-4টে তুলে নেয়, কিন্তু আমেরিকানদের ওই পলিসি যে আমার কাউকে বাধা দিতে হবে, আপনি নিতে পারবেন না, লোন নিতে পারবেন না। হাসিনার কাছে আসছিল ওরা 2021 সালে, 2020-এর ডিসেম্বর, অ্যাকচুয়ালি 2021 সালে ওবামা বাইডেন ক্ষমতা আসছে। ওই যে 17 সালে যে ট্রাম্পের প্রথম কাল, যেটা ওটা শেষের দিকে, ট্রাম্পেরই একটা উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। হাসিনা এইসব জায়গায় খুব টেরা
বলতেছে দেখেন আপনি কোনো যুদ্ধ জুড়ে যাইতে পারবো না, একদম সোজা বলতেছে। আপনি সেই সময় কাগজ খুলে দেখেন 20 সালের ডিসেম্বরের আলাপ এটা। বলছে যে আমি কোনো টাকা নিয়ে আসছেন, টাকা নিয়ে আসলে আসেন, আপনাদের সাথে সম্পর্ক হবে, কিন্তু যুদ্ধ বুদ্ধে না নেই, এবারে আমাদের টাকা ভাত খাওয়ার টাকা নেই, আমি যুদ্ধে কার দিকে যাবো, আমি কোনো দিকে নেই, আমি কোনো যুদ্ধে জুটে দিতে পারবো না। টাকা দিবেন, লোন দিবেন, আমি তো একটু লোন দিব, আমি শুধু চীনার লোন নিবো তা তো বলি নাই, আপনার লোন নিয়ে আস, এই কথা বলে তারা ভাগাই দিচ্ছে। কারণ ট্রাম্পের পক্ষে তখন ট্রাম্প আছে, কারণ ডিসেম্বরের ইলেকশন হয়ে গেছে, ট্রাম্প হেরে গেছে। 21 সালের ওই যে 20 জানুয়ারি বাইডেন শপথ নিবি, এই জন্য এই কথা বলে হাসিনা মুখের উপরে খাড়া এই কথা বলছিল। ফলে এই প্রথম আমেরিকানরা রিয়েলাইজ করে যে আসলে বাংলাদেশ মতন দেশে তাদের এই আইপিএস পলিসিটা কোনো কাজ করবে না। বিষয় হচ্ছে এই যে হাসিনার মুখের উপরে যে বলে দিয়েছিল আপনি টাকা নিয়ে আসেন তারপর সাথে সম্পর্ক হবে, কম সুদের লোন আনেন, আপনার লোন দেওয়ার মুরদ নাম নিয়ে আসছেন কেন? এটা গ্লোবাল ইকোনমিতে টিকে থাকতে গেলে আপনার লোন দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করে। কোন লোন? ব্যবসায়িক লোন না, অবকাঠামো গড়ার জন্য কম সুদের ঋণ। ওয়ার্ল্ড ব্যাংক এই লোনটা আমাদেরকে দিয়েছে 1% কম সুদে। এর আগে এক সুদও নেয় নেই, আসলেও ফেরত নেয় নেই, অনুদান বলে যেটাকে, সেই অনুদানে এখনো দিয়ে যাচ্ছে। যতগুলা ভাতা দেয় বলেছি আমি, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের লোন, এই অনুদান, কিন্তু ফেরত দিতে হয় না এই টাকা। কমিউনিস্টরা মিথ্যে কথা যা বলে, না বুঝে বলে, ওগুলোর কথা একটু কান দিয়ে না। তাহলে এখন আসল সমস্যাটা হচ্ছে যে আমেরিকানদের কাছে কোনো সলিউশন নাই, কিন্তু গো ধরে আছে একটাই, তুমি চীনের কাছে টাকা নিতে পারবে না। তাহলে ক্রাইসিসটা হচ্ছে এরকম একটা জায়গায়। তাহলে এখন এই যে দুইটা খলিল রজার ইউনুসের যে চক্রটা, এরাই 1.5 বছরে যেটা করছে, যে কোনো ভাবে হোক আমেরিকান থেকে যদি আইপিএস যেটা পারে নাই ওরম কাজ যদি আমরা করতে, তারাও একই পলিসি ইউজ করছে এবং করেছে তাদের ব্যক্তি স্বার্থে। কি ব্যক্তি স্বার্থে? এটা করার ভিতর দিয়ে সে আমেরিকান ক্ষমতার বড় করিডোরে একটা ঢুকার চান্স পাবো, একটা টিকিট পাবো, তাতে আমার আমেরিকান ইজ্জত বাড়বে পার্সোনালি। এইটার লোভে এই লোকগুলা ইনুস অ্যান্ড গং এরা সবাই কাজ করে গেছে এবং এখনো করে যাচ্ছে। ওকে, তাহলে সঠিক পথ বেছে নিতে কি পারবে তারেক? সঠিক পথগুলো কি কি, কোনটা সঠিক? প্রথম কথা হলো যে আমাদের জন্য অপশন আছে। ইনুসের 1.5 বছর নষ্ট হয়েছে বলবো আমি। আমার একটা সীমিত সক্ষমতায় চেষ্টা করেছিলাম আমেরিকার সাথে একটা সম্পর্ক থাকুক, কিন্তু চীনের কাছে যেতেই হবে আমাদের, এইটা নিয়ে কোনো দ্বিধা যেন না থাকে। ইনুস এটাকে ট্রান্সফার করে উল্টা করে মানে করছে আমেরিকার সাথে সম্পর্কটাই মূল, আমেরিকাকে ব্যবসা দিবে, আমেরিকার সাথে তার নিজের খাত করবে, এখান থেকে যে টাকা পাবে সেটা নিয়ে গিয়ে ক্লিন্টন ফান্ডে জমা দিবে, তাতে বাংলাদেশকে অস্ত্র কিনে দেওয়া, আমেরিকান অস্ত্র তুরস্কের মাধ্যমে কিনে দেওয়া, কিনে দিয়ে যে টাকাটা পায় এটার কমিশনটা গিয়ে জমা দেওয়া, এগুলোই ইনুসটা করে গেছে। এবং সত্যি সত্যি আমি তুরস্ক নাটে এমনি এমনি করি রে, ইনুস এই কমিশনটা খাইছে। তাহলে সঠিক পথটা কি? সঠিক পথ হচ্ছে তার মানে এখন আর ওই 1.5 বছর নষ্ট করার পরে আমাদের আর দেরি করার অবস্থায় নাই যে আমাদেরকে চীনের সাথে গাঁট ছাড়া বাধা ছাড়া আমাদের কোনো পথ নেই। আমাদের যে বাজেটের টাকা লাগবে টাকা একমাত্র চায়নারা দিতে পারে, নানান ভাবে দিতে পারে, এআইবি ব্যাংক থেকে দিতে পারে, তা তো হয়তো কুলাবে না, ব্রিক্স ব্যাংক থেকে দিতে পারে, সরাসরি চায়নাদের একটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক আছে ওই নামে, সরকারি ব্যাংক, এক্সিম ব্যাংক বলে ওরা, এক্সিম ব্যাংকের নামে দিতে পারে ডাইরেক্ট, কোনো দেওয়াটা কোনো সমস্যা না, সিদ্ধান্ত নিলে দিবে। সিদ্ধান্ত নেবে কখন? চীনারাও এইসব আমেরিকানদের এটা পায় তারা দেখে তারা শক্ত হয়ে গেছে। ওই যে বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক রাখে, লোন নেয়, লোন নিতে দেওয়া হবে না, এটা হলো ইউনুসের পলিসি, এইভাবে চালাই গেছে। ওই যে আম কুড়ানোর কথা বলতেছে। সো চায়নারা এখন বলতেছে যদি তোমরা আমার কোলে আসতেই চাও তাহলে সত্যি সত্যি সুন্দর করে আসো, মানে মানে হলো তুমি ব্রিক্স ব্যাংকে জয়েন করো, ব্রিক্সের মেম্বার হয়ে যাও, থেকে শুরু করে এখন ওপেনলি ডিক্লারেশন দিয়ে আসো, অর্ধেক আসো অর্ধেক আসো না, আবার টাকা পয়সা নিয়ে পলায় যাও, আবার চীনের কোলে উঠো, এই আমেরিকার কোলে গিয়ে উঠো, এগুলো হবে না। আর বাই দিস টাইম চীনারা অনেক ডালপালা গজিয়েছে, আমেরিকাকে পরাজিত করতে যাচ্ছে প্রায়, আপনারা ইরান যুদ্ধে দেখতেছেন। ফলে এই সব কিছু মিলে ইরান মানে এরা অনেক ডিম্যান্ডিং পরিষ্কারভাবে চায়নারা। সো চাইনিজের ওই ডিম্যান্ডের কারণে আপনাদেরকে এই অপশনগুলো অনেক ছোট করে এনেছে, স্পেসিফিক করে, ডাইরেক্ট আমার কাছে আসেন, না আসলে খোদা হাফেজ, আপনাকে আমি দিব না। তার মানে আমি বাজেটের টাকা পাবো না আমরা যদি খোলে সাহস করে যদি না যাই চায়নার কাছে। চায়নার যেসব শর্তগুলো থাকে, যে সোজা কথা, তুমি আর যেটা যেটা কোনো ব্লকই না, ইকোনমিক ব্লকই না, তার কোনো মুরদ নাই,
আমি আগামী দিনে গ্লোবাল লিডার হতে চাই, তুমি আমার সাথে রং ঢং করে আমার কাছে আসবা আর টাকা পয়সা নিয়ে চলে যাবা, এটা হবে না। হচ্ছে চাইনিজের কথা সোজা মানে। সো সেই হিসাবে চাইনিজরা বলতেছে আসলে সব নাও, আমি তোমার ইকোনমি দেখবো, আমার দিক থেকে যা করা। এটার থেকে দেখেন অফারের শেষ নাই। চায়না গার্মেন্টস এর বাজার দিতেছে আপনাকে। কেউ কেউ বলে আরে আমেরিকান মার্কেটটা চলে গেলে কেমনে হবে। আসলে আমেরিকান দালালিটা ইউনুসের এরকম সাগরেদ গুলো অনেকগুলো আছে। অ্যাকচুয়ালি ইউনুসের সাগরেদ না, ওই ইউনুসের যতগুলা ইউনুস খলিল এন্ড গং যেগুলা আছে, গং মারাত্মক এগুলা, এই গং গুলা পার্সোনাল লাভের জন্য খলিলের ইউনুসের পক্ষে দালালি করে। এরকম সমাজে 2-4টা ছেলেকে জোগাড় করছে, তারাই ফেসবুকে গিয়ে বলে আহারে গার্মেন্টস না পেলে আমাদের কি হবে। ও খোঁজ করে দেখেই নাই যে গার্মেন্টস এর লিডার কে। গ্লোবাল গার্মেন্টস এক্সপোর্টের লিডার হলো চায়না। চায়নার নিজেরও আবার তার 140 কোটি প্রায় জনসংখ্যা, তার গার্মেন্টস করতে গেলাম। ফলে কি কি চাইনিজ পাল্টা অফার আছে, বা আপনি নিজেই খুঁজে নিয়ে দেখে চায়নাকে বলেন এগুলো দিতে, আপনি ওগুলো কিছুই করবেন না। আমরা মজ্জায় ঢুকে গেছে দালালি, আমেরিকান দালালি করে। আমেরিকান দালালি তো করতে হবে না, খলিলের দালালি করে যদি এটা কিছু কাজ পাস পেয়ে যায় আমার কি লাভ। তো পুরো বাংলাদেশ জুড়ে অবস্থা হয়ে আছে এখন। তাহলে অ্যাকচুয়ালি কি প্রবলেম, ত্রিমুখী সংকটটা কি বানা রাখছে তারেকের ত্রিমুখী সংকটটা তারেক বানাইছে ইউনুসের আমলেই, আসলে হাসিনা পড়ার পর থেকে। কিরকম? তারেক মনে করছে আমি খুব বুদ্ধিমান, আমি একসঙ্গে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবো, আমেরিকার সাথে সম্পর্ক রাখবো ইউনুসের মাধ্যমে, আর চীনের সাথে ওটা তো আছেই, ফাও পাবে, আমি খুব বুদ্ধিমান। এই আলাপটাই সে করে রাখছে, একদম পাক্কা করছে। আর তখন যত বেশি ইন্ডিয়ার সাথে করতে গেছে, ইন্ডিয়া তখন আস্তে আস্তে দেখছে যে এটা ইউনুস করতে সে বাগে আনতে পারতেছে না। ইউনুসের সাথে মোদিদের ঝগড়া সার কথাটা হলো, ইন্ডিয়া কি ইউনুসের মাধ্যমে তারেকের সাথে সম্পর্ক করবে নাকি ডাইরেক্ট করবে, এ হচ্ছে তর্ক। ইউনুস বলে যে আমার মাধ্যমে করো, ইন্ডিয়ানরা বলছেন না আমার সাথে ডাইরেক্ট তারেকের সম্পর্ক আছে, তুই কেডা। এ হচ্ছে তাদের মধ্যে ঝগড়া। এই ঝগড়ার কারণে ইন্ডিয়ানরা ডাইরেক্ট তারেকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যা কিছু ঠিকঠাক করার করছে, সেগুলো নিয়ে আগে আরেকদিন বলেছি আপনাদেরকে আমি। সো এই হলো একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো আমেরিকা এটার ব্যাপারে তো সে মনে হচ্ছে আরে ইউনুস সাহেব আছে, এটা তো জয়েন্ট প্রোগ্রাম। ওই যে আমরা 13 জুন যে ইউনুস সাহেব উজায় আসছিল লন্ডনে 25 সালে, গিয়ে আমার সাথে কথা হয়েছে, সে আমাকে ক্ষমতা আনবে, বিনিময়ে ইউনুস সাহেবকে প্রেসিডেন্ট করতে হবে, ইউনুস সাহেব আমেরিকা থেকে জিনিসপত্র কিনে দিবে। এই যে যেগুলো যেগুলো চুক্তি করছে, তেল কিনতে হবে, ওদের পচা গম কিনতে হবে, ওদের পচা সয়াবিন কিনতে হবে আমাদেরকে। আমরা সয়াবিন খাওয়া উঠে গেছে, আমরা তো সবাই পাম অয়েলের জন্য। বাজারে যা কিছু তেল দেখেন, অন্তত খোলা তেল যেগুলা, এগুলো সব পাম অয়েল। এগুলো এখন ম্যাঙ্গেসের আবার আমেরিকার সয়াবিন ফেরত আনার চেষ্টা করতেছে। এগুলো জিএম এমনিতেই আবার কৃষিজাত পণ্য হিসেবে সঠিক না, এটা ন্যাচারাল না। এনিওয়ে, ওই আলাপে আমি এখন যাচ্ছি না। তাহলে মূল আলাপ হচ্ছে যে ইউনুস বলছে তারেক বোকাশোকে যেটা বলতেছি, এই যে গিয়াসীয় চিন্তা যেটা অলরেডি হুজুর ধরতে চায়, তারেকের টেন্ডেন্সি হলো হুজুর ধরা। আমি বুঝি না এটা অমুকরে ধরছি আর চিন্তা নেই আমার, হুজুর ধরে এটা পার হওয়ার চেষ্টা। ফলে এইটার সুযোগ নিয়ে ইউনুস আর খলিল ঢুকছে তার ভিতরে, আর রিয়েলি থেকে পৌঁছাতে হবে চীনের কাছে। এখন ত্রিমুখী সংকট, এইটাই হলো সেই ত্রিমুখী সংকট। যদি সে আমেরিকার কাছে যায় তাহলে চীন এখনকার শর্ত অনুযায়ী চীন কিচ্ছু দিবে না। হাসিনা যেভাবে জুন মাসে যে কোনো টাকা আনতে পারে না চীনের কাছে, ফলে গভর্নমেন্ট ফেল করার পিছনে এটা একটা বড় কারণ ছিল। ইকোনমিক কারণটা এটা ছিল, বাইরেরটা তো পলিটিক্যাল কারণ যা হয়েছে হয়েছে, কিন্তু ইকোনমিক কারণ ছিল এটা। ফলে ইউনুসের পাল্লায় পড়ে, ইউনুস খলিলের পাল্লায় পড়ে তারেকও চীনের কাছ থেকে টাকা নাও পেতে পারে। এটা হচ্ছে একটা রাস্তা। সেকেন্ড রাস্তা হলো আমেরিকা কোলে উঠলে কি পাবে সে টাকা। এইবার ইউনুস তাকে নিয়ে মেলা খেলতেছে, উঠাইতেছে। ইউনুস কিন্তু প্র্যাকটিক্যালি জানে সরকারের বাজেট করাটা কঠিন হবে, আমেরিকা টাকা দিতে পারবে না, এটাও জানে। সে গিয়ে জাপানের সাথে কথা বলছে, আমাদের 3rd টার্মিনাল বাংলাদেশ এয়ারপোর্টে তৈরি হয়েছে, এটা চালু করা যায় নাই, এটা রাজি করেছে, এটা জাপানকে দিয়ে দিবে ম্যানেজমেন্ট, জাপানের টাকাতে এটা বানানো হয়েছে, ম্যানেজমেন্টও জাপানকে দিবে। এইটা সে জাপানিকে ডিল করে আসছে, সে ক্ষমতা নাই এখন, তারপরেও করছে, কারণ এটাই চুক্তি ছিল তার খুশি। এইবার বিনিময়ে সে বহুত কষ্টে কোচায় কুচায় জাপানকে রাজি করেছে যে তারেককে সে কিছু লোন দিবে, যেটা এখনো রিপোর্টে খুব পরিষ্কার না এটা কি লোন। আমাদের ম্যান্ডেট কোর্সে বলতেছে আমার কিন্তু বাজেট সহায়তা লোন লাগবে, বাজেট সহায়তা মানে তোকে বলেছি ক্যাশ ডলার লাগবে, নাইলে হবে না। আমাকে 10 বিলিয়নের প্রজেক্ট দিলে আমার লাভ নেই। ফলে জাপান বলেছে তোমাকে $5 বিলিয়ন, শুনে মনে হচ্ছে 5 বিলিয়ন তো অনেক টাকা তো না। প্রথমত এটা কি প্রজেক্ট না বাজেট সহায়তা আমরা জানি না, স্পষ্ট না। তার উপরে নিজেরাই বলে দিচ্ছে না 5 বিলিয়ন 5 বছরে দিব।
তাহলে বছরে 1 বিলিয়ন। আচ্ছা, এটা যদি প্রজেক্ট হয়, প্রজেক্টের টাকা 40%-এর বেশি, মানে 400 মিলিয়নের বেশি আসে না, তো বছরে 400 মিলিয়ন দিয়ে কিছু যাবে না আমার। কারণ একটা ফিগার মনে রাখেন, আমাদের মাসে যে তেল আমদানি করতে হয় তাতে $1 বিলিয়ন লাগে। এবার আমরা এর ফাঁকে ওয়ার্ল্ড ব্যাংক একটা লোন দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক আগে বলে দিয়েছে তুমি আমার করো নাই, শর্ত পূরণ করো নাই, এই জন্য তোমাকে যে লোন দেওয়ার কথা রেগুলার, ওটা আমি দিতে পারছি না। কিন্তু তোমার জন্য একটা সুখবর আছে, ইরানের যুদ্ধের কারণে আমরা একটা ফান্ড তৈরি করছি। ওয়ার্ল্ড ব্যাংক করছে 25 বিলিয়নের, IMF করছে 50 বিলিয়নের। ওখান থেকে তোমাদের কিছু টাকা দেবো, তোমার ভাগে। মেম্বার কিন্তু 193টা। ওইটা অনুযায়ী আমাদেরকে 400 মিলিয়নের মতো, 400 মিলিয়নের কিছু কম, 400 মিলিয়নের কিছু কম ডলার দিবে। রেকারিংলি কিনবেন, ওটা দিয়ে তেল আমদানি করবেন, শোধ দিবেন, আবার কিনবেন। কিন্তু এই যে বললাম, আমার তো মাসে 1 বিলিয়নের তেল লাগে। আপনার তেলের দাম আবার বাড়েছে, খেয়াল করে দেখেন। যেখানে বাজারে তেলের দাম এখন, যেটা 120 পর্যন্ত উঠে গেছিল, এটা এখন নেমে 96 চলে গেছে। এখন তেলের দাম বাড়লেন কেন? ব্যাখ্যা নেই, কোনো উত্তর নেই, কোনো সামঞ্জস্য নেই। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে যে আপনি পূর্ণ কোথাও থেকে কোনো ধরনের লোন পান নাই। জাপানি যে অফারটা ইউনুস সাহেব এনে দিয়েছে, এখন এটার বিনিময়ে সে বলছে, তোমরা বলছিলে আমেরিকার কোলে ওঠো, এখন ইউনুস তারেক কোন দিকে যাবে? ইউনুসের কথা শুনবে? ইউনুসের কথা শুনলে চীনের দরজা বন্ধ। কেন বলেছি? জংশনে দাঁড়ায় আছে, কোন দিকে যাবে এটা সিদ্ধান্ত নিতে হবে। ইভেন ওইদিকে যাব, চীনের দিকে যাব সিদ্ধান্ত নিল, সেটা বাস্তবায়নটাও খুব কঠিন, রাস্তা খুব কঠিন, ধাপে ধাপে আসতেছি। কেউ মাত্র একটা বলছি। ওকে, এটা নিয়ে আর কথা বাড়াবো না। সার কথা হচ্ছে যে তার মানে তারেকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সে কেন ইউনুসের সাথে গাঁটছাড়া বাঁধতে গেছিল। মাথায় বুদ্ধিশুদ্ধি কম। এরা কি দিতে পারে আর কি দিতে পারবে না তার সম্পর্কে কোনো স্টাডি করে না। এই যে আপনাদেরকে আমি হিসাব দিতেছি 2001 সাল থেকে আমেরিকানরা কি পারবে আর কি পারবে না, না পারলেও সে কেন গো ধরে বসে আছে, এই পুরো হিস্ট্রি দিলাম আপনাদেরকে। এখানকার এই আধা ঘন্টার সময় নেইনি আপনাদেরকে। আর তারেককে এই কথাটা গুছিয়ে বলার মতো একটা লোক তারেক খুঁজে পায় নাই। ফলে তারেক এই কারণেই ইউনুসের সাথে গাঁটছাড়া বাঁধছে। ওর ধারণা ইউনুস সব ম্যানেজ করে দিবে ওকে। ইউনুস কি ম্যানেজ করে আনছে? জাপানের যে লোনটা আনতেছে সেই লোনটা ফাইনালি বলতেছি এটা বাজেট সহায়তাও না, আর 1 বিলিয়ন হবে না। তারেক সরকারের বাজেট যদি করতে হয়, আমার রাফলি আন্দাজ হলো 3 বিলিয়নের মতন টাকা লাগবে, হ্যাঁ ডলার লাগবে, বাজেট সহায়তা লাগবে 3 বিলিয়নের মতন। 2 হলেও ছেঁচড়াবাজি করে হয়তো টেনে হিসেবে চলবে, কষ্ট করে চলবে। 3 মিলিয়ন হলে ভালো হয়, ভালোভাবে চালানো যাবে। 3 মিলিয়ন হলে ক্যাশ ডলার লাগবে, বাজেট সহায়তা লাগবে। রাফলি হিসেবটা আপনার ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বললাম আমি। তো সেখানে 1 বিলিয়নের কথা বলতেছে, তাও ক্যাশ দিবে কিনা আমরা জানি না। প্রজেক্ট দিবে, প্রজেক্ট দিলে তো যে 400 মিলিয়নে হয়ে যাবে, ঠিক আছে। 400 মিলিয়নের কোনো লাভ নেই আমাদের। ওকে, তাহলে এ গেল ইউনুসের ফাঁদে পড়ে সে কোন জায়গায় আটকে গেছে। এখন সে কি তাহলে আমেরিকার কথা, ইউনুসের কথা শুনবে না? ইউনুসের কথা শুনেই কিন্তু এই যে বাণিজ্য চুক্তিটা করছে, যেটা নিয়ে পুরা শহরে গন্ডগোল চলতেছে, কমিউনিস্ট সবচেয়ে বেশি ক্ষেত্রে সাধারণ মানুষ বুঝতেছে। বাধ্য হয়ে তারেক ফাইনালি একটা সিদ্ধান্ত জানাচ্ছে, আমরা এটা নিয়ে রিভিউ করতেছি। প্রথমে কিন্তু কিছু বলে নাই, এটাও বলে নাই, সে বলছে রিভিউ করতেছি। তার মানে তুমি যেটা খারাপ চুক্তি করছো ইউনুসের পাল্লায় পড়ে, খলিল চোরাদের এই গংদের পাল্লায় পড়ে যে একটা খারাপ চুক্তি করছে, এটা স্বীকার করতেছে। লাস্ট কথাটা যেটা বাকি আছে, ইউনুসকে লাত্তি দিয়ে ফালাইতে পারবা নাকি প্রেসিডেন্ট বানাইবা, এটা হচ্ছে শেষ কথা। তারেকে পিছলি করার রাইট না, আমি এদিকে যাব না, এদিকে যাব না, এদিকে যাব। যেদিকে যাবেন শক্তভাবে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, পিছলির সুযোগ নাই। আপনি ইউনুসের পাশায় লাত্তি মেরে যদি ফালানা দিতে পারে ইউনুস খলিল সবগুলাকে, আপনি চীনের কোলে যাইতে পারবেন না, উঠতে পারবেন না। এটা হচ্ছে বটম লাইন। এটা পিছলি করে এমন জায়গায় নিয়ে গেছে, এটা এখন একদম ক্লিয়ার কাট হতে হবে। হ্যাঁ হয়, ও আচ্ছা, ওটাও একটু সম্পর্কটা কি ভাই মাফ করে দেন না, ওটাও হবে না, ক্লিয়ার কাট আসতে হবে। সোজা রাস্তা দিয়ে হেঁটে আসবেন, আপনার হাতে কোনো আমেরিকা নাই, কোনো ইন্ডিয়া নাই, তাহলে হবে, নাহলে হবে না। ওকে, তার মানে ইউনুসের পাছা লাথি দিতে হবে না, কিছু করার নেই। পারবেন? এই জন্য বলেছি কঠিন, বাস্তবায়ন কঠিন। আপনি চীনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, মনে করেন বাস্তবায়ন করতে গেলে আপনাকে ইউনুসের পাছা লাথি দিতে হবে, পারবেন? খলিলকে বের করে দিতে হবে। এই যে খলিলের দায়িত্ব নিয়ে এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, তাতে বাংলাদেশের কি লাভ হয়েছে? তারেক সরকারের কি লাভটা হয়েছে? একটা ফুটো বছর লাভ হয় না। এর আগে 86 সালে হয় নাই বাংলাদেশ, তো করে গেলে কি লাভ হয়েছে এটা? আরে বাবা, ওটা হলো
সাধারণ পরিষদ, জাতিসংঘের পলিটিক্যাল কন্ট্রোলটা হলো সিকিউরিটি কাউন্সিলের হাতে, এবং সিকিউরিটি কাউন্সিল জেনারেল অ্যাসেম্বলির উপরে, এবং সেটারও মূলটা ওই যে 5টা দেশে ভেটো পাওয়ারওয়ালা, যা সিদ্ধান্তই ওখানে নেন বাস্তবায়ন করতে দিবে না। যে কোনো একটা দেশ ভেটো দিলেই আপনি শেষ। আর ওখানকার মেম্বার হয়ে আপনার লাভ কি? ওটা বড় জোর আমেরিকাকে বলতে না, ভাই আপনার লোক আছে আমেরিকা, এই যে ট্রাম্প বাবাজি, আমি তো আপনার লোক, জেনারেল অ্যাসেম্বলিতে সভাপতি আমি, হ্যাঁ আমি কিন্তু আপনার লোক। বড় জোর ওটুক দেখাতে দেখায় এই খলিল আর এই রজার খলিল গং আর ইউনূসের পার্সোনাল লাভ হবে, তারেকের কোনো লাভ হবে না। এর থেকে বেটার এটা যদি বেচে দিতে সিটটা প্রতিনিধিদের কাছে, বেচে দিয়ে কিছু লাভ লোকসান নিয়ে আসতে, এটা এটা বেটার অপশন ছিল আপনার জন্য। কারণ এখানে এটা নিয়ে আপনার পার্সোনালি খলিল লাভ হয়েছে, এটা বেচে আরো কিছুদিন সে আমেরিকান পাওয়ারের করিডোরে চলাচলের অ্যাক্সেস পাবে, অনুমতি পাবে। বাংলাদেশে তো কোনো লাভ হবে না। ওকে, তাহলে এটা কি পারবে? এই হচ্ছে ক্রুশিয়াল ডিসিশনটা। ওকে, যা অবস্থা তৈরি হয়েছে বাস্তবতা এই যে তারেকের পক্ষে ইউনূসকে প্রেসিডেন্ট করবে না, অবস্থাটা এরকম হয়ে আছে বলে আমার রিডিং হল তাই। চাইলেও সে এখন পারবে না। প্লাস আরো একটা কারণ ঘটেছে, অলরেডি হামের জন্য ইউনূস সাহেব দাগ লেগে গেছে গায়ে। এই দাগ লাগা লোকটাকে সে প্রেসিডেন্ট বানাবে? হামের কি হয়েছে আমরা এখনো জানি না। ডেইলি অ্যাভারেজ 10টা করে বাচ্চা মারা যাচ্ছে, একদিন 17টা উঠছে। 17টা বাচ্চা মারা যাওয়ার সোশ্যাল ইম্প্যাক্ট চিন্তা করেন। এখনো আশ্বাস দিয়ে যাচ্ছে দয়াময়ের আশ্বাস বাক্য, এই তো পরের মাসে ঠিক হয়ে যাবে। আপনি জানেন না এটা কি হবে। ইতিমধ্যে আবার ডেঙ্গু আসতেছে, এটা যে কোথায় নিয়ে যাবে গভর্নমেন্ট একদম উঠাও ফালা দেবে, আপনার উঠা ফালা দিবে, এবং ওটার জন্য দায়ী ইউনূসের। তাহলে ওই ইউনূসকে আপনি প্রেসিডেন্ট বানাবেন? তারও একটা কারণ তাকে না নেওয়ার। আর এমনিতেই আপনি যদি ইউনূসকে প্রেসিডেন্ট নেন, খলিল রজারের সাথে সম্পর্ক যে বলতে সে 1 বছর ছুটি থাকবে, মানে ওখানে বসে সে টিপবে আপনার ফরেন পলিসি। মানে চীনারা যখন এটা টের পাবে তখন এটাও তার একটা কারণ হবে, সে আপনাকে বিশেষ করবে না, আপনার সাথে ডিল করতে চাইবে না। ফলে এই খলিল ইউনূস গংটাই আপনার জন্য সবচেয়ে নেগেটিভ, আপনার গভর্নমেন্ট ফেল করার জন্য। এই জন্য বাস্তবায়ন কঠিন। চীনা রাস্তা ধরতে চাইলেও ধরতে পারবে কিন্তু আলটিমেটলি নির্ভর করতেছে ইউনূসকে ধরতে ফালা দিতে পারছেন। আমার খুব সন্দেহ যে আপনি পারবেন, আমার মনে হয় না যে আপনি পারবেন। ওকে, এবার আসেন ইন্ডিয়া। ওর সাথে চুক্তি করছেন হাসিনাকে পুনর্বাসন করে দিবেন। এখন বলতেছেন আচ্ছা পুনর্বাসন করবো না, আর কি আছে বলো, ওগুলো করে দিই। এখন ইন্ডিয়া খাতা খুলতেছে আস্তে আস্তে, হাসিনা দেশে আসবে। সমস্ত সাংবাদিক, পত্রিকা মালিক যারা যারা আওয়ামী লীগের টাকা খাইয়া সে তারা কেউ পত্রিকা বন্ধ করে দেয় নাই, ছেড়ে দেয় নাই, বিক্রি করে দেয় নাই। তারা ওৎপথের শান দিয়ে বসে আছে আমরা আবার ঢুকবো, সেটা বসুন্ধরা গ্রুপ হোক, প্রথম আলো হোক, আর যারাই হোক না। এটা আপনি আরেকটা এডিটর সংসদ বানায় নিউট্রাল করতে পারেন না, পারবেন না। আমরা জানেন নতুন একটা সম্পাদক পরিষদের বিকল্প তৈরি হয়েছে, এগুলোতে কোনো লাভ হবে না। তা আসলে নতুন সম্পাদক পরিষদ যেটা বানাইছে শফিক রহমানের নেতৃত্বে, ওটার ভিতরে মেম্বার হলো কালের কণ্ঠের সম্পাদক হয়েছে, যে হলো বাংলাদেশে হাসিনার ক্যাম্পেইনের জন্য এখন 1 নম্বর পত্রিকা। তো ওটার সাথে নিয়ে আপনি কি করবেন? এটা কার ভোগে লাগবে? এনিওয়ে, তার মানে ইন্ডিয়ানদের সাথে আপনি পারতেছেন না। হাসিনারা এই ডিস্টার্বেন্সটা করবে, হাসিনাকে দিয়ে ডিস্টার্বেন্স করবে, এটা হাসিনারও লাভ, ইন্ডিয়ারও লাভ। এটা দিয়ে আপনাকে প্রেশার ক্রিয়েট করবে। এখন এই প্রেশার আপনি কেমন করে রক্ষা করবেন, ঠেকাবেন কেমনে? দেখেন, সবচেয়ে বড় সুযোগ হলো বাংলাদেশ এখন সবচেয়ে বেশি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ভরপুর, কিন্তু আপনি তারেক রহমান এইটার কোনো সুবিধা নিতে পারছেন না। কারণ এই যে ক্ষোভটাকে যে আপনার ক্যাশ করবেন, আপনি এটা করতে গেলে তো আপনাকে ইন্ডিয়ান হতে হবে। আপনি তো মরুদ নাই, আপনি তো ওখানে আবার কথা বলে আসছেন আপনার ঘরের ভিতর। আচ্ছা, থার্ড পার্টটা আসি না, ওই থার্ড পার্ট না, এরই আরেকটা পার্ট যেটা খুবই ক্রুশিয়াল তারেকের জন্য। ইন্ডিয়ার সঙ্গে আরেকটা সম্পর্কের জায়গার নাম হলো সালাউদ্দিন, এবং এটা শুধু সালাউদ্দিন না, এটা হলো ইসলামী ব্যাংক, এস আলম। এই চ্যাপ্টার আপনি পরিষ্কার রাখতে পারেন না। তারেকের ডিলিং গুলো দেখেন আপনি, 3 জনের সাথেই তিনি তো আসেই না এখনো। যা যা ডিল করছে প্রত্যেকটা এমন একটা ডিলিং করছে, তারেক ভাবছিল যে ডিল করছে, আচ্ছা ঠিক মনে করে, আচ্ছা যা চায় দিবা নেই, এখন তো বলে দিই, ক্ষমতা যাওয়ার পরে তারপর দেখা যাবে না, এভাবে সে ডিলগুলো করছে। তাহলে এই যে দেবানি, আপনি সালাউদ্দিনের সাথে এই সম্পর্কটা গেছেন কেন? এই সালামকে ব্যাংক ফেরত দেবেন এই চুক্তি করেছেন কেন? বাস্তবতা হলো এখন এই, আইদার তারেক ক্ষমতা থাকবে আর নালে এস আলমের কাছে ব্যাংক ফেরত দেবে, দুইটার একটা, একসাথে দুইটা হবে না। এস আলমকে ব্যাংকে ফেরত দিবেন, এস আলমের সাথে সাথে যারা যারা টাকা মারছে সবাই ব্যাংকের টাকা ব্যাংক ফেরত পেয়ে যাবে, আর বাংলাদেশ ইকোনমি ভালো হয়ে যাবে। এগুলো কি চাইতেছেন আপনি? আর আপনি ক্ষমতা থেকে যাবেন। এইটা তো এমন একটা জট পাকাইছেন, এটা তো জট সলভ করতে পারবেন না, এর কোনো সমাধান আপনার হাতে নাই।
আইদার সালাউদ্দিনের সাথে আপনি থাকবেন এবং আপনি ক্ষমতাচ্যুত হবেন, আর নাহলে সালাউদ্দিন হাত ছেড়ে দিবেন, ইউনূসের হাত ছেড়ে দিবেন, আপনি ক্ষমতা থাকবেন। আর কোনটা করবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, খুব কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আপনি পারবেন? ইন্ডিয়ার সাথে সম্পর্কটা পুরো উল্টে দিতে হবে আপনাকে। পুরো দেশ ভর্তি যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ওসে কাজে লাগাবেন, আপনি ওটা নেতা হবেন? পারবেন? ওটা তো আপনি পক্ষে নিতে পারবেন না। পক্ষে নিতে গেলে আপনার সালাউদ্দিনের বিরুদ্ধে যেতে পারবেন? এসআইএমের বিরুদ্ধে ব্যাংক ফেরত নেওয়ার জন্য নতুন অধ্যাদেশ ঢুকাইছেন আপনি, এই অধ্যাদেশ বাতিল করতে হবে। কথা শেষ হয়নি এখন, লাস্টেটা এক লাইনে বলে শেষ করব, ডিটেলে যাব না। যেই বিপদে আছে তারেকের সরকার, শুধু পার্সোনাল তারেক না, এটা বাংলাদেশ সরকার, এবার বললে ভালো হবে। বাংলাদেশ সরকার এখন যে বিপদে আছে, ইন্ডিয়াকে স্যাটিসফাই করতে পারে এমন কোনো রাস্তা নাই। একটাই পথ আছে, বিরুদ্ধে দাঁড়াতে হবে। দেশের লোক অ্যান্টি ইন্ডিয়ান যেটা আছে ওটাকে নিজের পক্ষে আনতে হবে। নেওয়ার একটা বেস্ট সুযোগ এটা। এই অল্টারনেটিভ সুযোগ আছে, কিন্তু আপনি নিতে পারবেন না। আপনার কোলে সালাউদ্দিন ঢুকে আছে, এই চোর ঢুকে আছে। এই সালামের টাকা নিয়ে আপনি বাংলাদেশের অর্থনীতিকে আবার ডুবাই দিবেন, ওকে আবার ব্যাংক ফেরত নেওয়ার মানটা বুঝতেছেন? যেখানে আমরা এখনো পুরানা সেই ঘাট আর শুকায় নাই। বাংলাদেশের প্রত্যেকটা গরিব মানুষ যারা মাসে 20,000 টাকা আয় করে বা তারও নিচে, এরা যে কিভাবে খেয়ে পড়ে আছে, নাকি আদৌ খেয়ে আছে কিনা কোনো হিসাব নেই। আর মার্কেট ছোট হচ্ছে তত তাদের পার্চেসিং পাওয়ার নাই, তো ভাত পায় না, দিন কাটে না, তারা কোথায় কাটবে? এর উপরে আপনি আপনার কড়াই বস্তিতে আপনার কনস্টিটিউশন নিয়েছেন। আপনার তো বোঝা উচিত যে অবস্থাটা কি বাংলাদেশের। তাহলে আপনার ওদেরকে কোনো কাজ, মূল কথা হলো আপনার 14% যদি 12% যদি আপনার মুদ্রাস্ফীতি থাকে, আপনার ইকোনমিটা চলবে? আপনার ক্রাইসিস গুলো খেয়াল করেন, কত কত রুট ক্রাইসিস। আর এইটা আপনি সালামকেও ঘরে রাখবেন, এ সালামের মাধ্যমে টাকা ডিস্ট্রিবিউট হবে, সেটা মোদি পর্যন্ত পাইবো, হাসিনা পাইবো। আমার বাংলাদেশের ইকোনমি আমরা চালাইতে চাই, আমি প্রধানমন্ত্রী থাকবে। এটা তো কমপ্লিটলি একটা কন্ট্রাডিক্টরি, একটা পাইলে আরেকটা পাবেন না। আপনাকে স্ট্রং পজিশন নিতে হবে, সালাউদ্দিন হাত ছেড়ে দিতে হবে, ইন্ডিয়ানদের হাত ছেড়ে দিতে হবে, নো সম্পর্ক, নো লেনদেন, যা পারেন করেন গিয়া। আমার বাংলাদেশের লোক আছে, আমি তাদের সাপোর্ট নিয়ে আপনার ঠেকাবো। এই জায়গায় দাঁড়িয়ে পারবেন? আমি সন্দেহ করি। তাহলে চীনের কাছে পৌঁছাতে গেলে যেখান থেকে আপনি টাকা পেতে পারেন, এখানে যেতে গেলে আপনি এগুলো শেষ করে আসতে হবে। না হলে যদি কিছু নাও করেন, এতে কন্টিনিউয়াসলি আমি ডিস্টার্ব করবে। হাসিনাদের প্ল্যান দেখেন, এই 2 মাসে, কেন বলতেছে এই 2 মাস হাসিনা ডিস্টার্ব করবে করে, আগস্ট হলো তার টার্গেট, কোন আগস্টকে কেন্দ্র করে সেটা বড় ধরনের সংকট তৈরি করবে। তাহলে এই যে বাইরে যদি এগুলো সংকট চলতে থাকে, আপনি ইকোনমির টাকা পান কি পান না তার ঠিক নাই, বাজেট করতে পারবেন কিনা তারও ঠিক নাই। ভুলে যেন না, হাসিনা পড়েছিল আগস্টে, জুনের বাজেট জুলাই মাসটা খালি মাঝখানে ছিল। আপনার বৈষম্য বিরোধী আন্দোলন যদি 36 দিনের আন্দোলন হিসাব করেন, তাহলে 36 হিসাব করলে কিন্তু পুরো জুলাইটাই হয়, আগস্টের 4 দিন হয় মাত্র। তার মানে 32 দিনটাই ছিল পুরা জুলাই মাসটা, জুলাই মাস হয় 31। তাহলে এবার বুঝছেন, তাহলে হাসিনার যে সংকটে ছিল, আপনি কিন্তু সেই সংকটে আছেন। এখন আপনার চীন টাকা দিলেও আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা, এই যে পলিটিক্যাল গ্যাঞ্জাম গুলো আছে। এক লাইনে বলেছি, লাস্টে একটা কথা বলে শেষ করে দেব। ইউনূসকে যদি প্রেসিডেন্ট না বানান, লাথি মেরে বের করে দিতে চান, ইউনূস যেটা করবে, বাংলাদেশে একটা এমন ধরনের বিপ্লব করবে, এটার বিস্তারিত বলতে যাব না। দুনিয়াতে এই বিপ্লবটার নাম অরেঞ্জ রেভলিউশন। ইউনূস একটা অরেঞ্জ রেভলিউশন আনবে বাংলাদেশে। তারেক কেমনে ক্ষমতা থাকে সে দেখবে। ওকে, এগুলো একটা। আর প্রবলেম আরো একটা আছে, প্রবলেম শেষ নেই। জামাতকে এত বোকা পাবেন না। জামাতের চাহিদা ছিল ইউনূস সরকারের কাছে 2টা। একটা হলো আমার ইসলাম ব্যাংকে ফেরত দিতে হবে, আর 2 হলো যে আমাকে বিরোধী দল বানাইতে হবে, সকানে সিট দিতে হবে। তো সে আপোষের কি হয়েছে, ফাইনালি 70টা 77টা হোয়াটএভার সিট পাইছে। এগুলো নিয়ে বলেছি আমি যে পুরো ইলেকশনটা একটা অ্যারেঞ্জ ইলেকশন করছে, এবং জামাতেরা ওটার ভিতরে ঢুকছে। আর এই ব্যাংক পাওয়ার ব্যাপারটা এখন ফিরে দিছে। এইবার সে ব্যাংক ফেরত পাওয়ার জন্য শান দিতেছে। সময় শেষ হয়ে যাচ্ছে। অলরেডি সংসদের একটা সংসদকে কেন্দ্র করে যেটা বিরাট সংঘাত লাগবে, এটা স্পিকার নিজেই ঘোষণা করছে। স্পিকার সবগুলোকে মিলিটারি মানে পুলিশি প্রস্তুতির গুলার কথাও বলে দিচ্ছে। কথা বুঝছেন? স্পিকার নিজের মুখে বলেছে। কিন্তু ফলে
জামাত ভাবতেছে এটাকে কেন্দ্র করে, বাজেট অধিবেশনকে কেন্দ্র করে আমরা শোডাউনে যাব বড় ধরনের, ইসলামিক অ্যাকাউন্ট ফেরত চাই এবার এই দাবিতে। আর তারেকরাও ওই অবস্থায়, আর সালাউদ্দিন ভাবতেছে একবার যদি আইনে ফেরত পাইতে পারে এস আলম, ওটা যেহেতু করতে পারছে, দেরি করা যাবে না, আর ঘটনা কোন দিকে চলে যায় তার ঠিক নাই, জলদি জলদি কেটে। ফলে এস আলমকে নিজের লোক ব্যাংকের এমডি কমিটি বসানোর ব্যবস্থা করে দিচ্ছে। আর এই বসানোর ব্যবস্থা করাতে রাস্তায় নেমে আছে জামাত ইসলাম। তাহলে এই ক্রাইসিসটা কেমনে মিটাবেন? এবার এটা গিয়ে হিট করবে কিন্তু আপনার সংসদে। তাহলে কি দাঁড়ালো? জামাতে ইসলামের একটা প্ল্যান আছে রাজনৈতিক গন্ডগোল করা, ইউনূস সাহেবের একটা প্ল্যান আছে অরেঞ্জ রেভলিউশন করার, সালাউদ্দিনের একটা প্ল্যান আছে, ইন্ডিয়ানদের একটা প্ল্যান আছে। তারেকের সংকটগুলোকে বুঝতে পারতেছেন আপনারা? শেষে একটা কারেক্ট করে দিই, সংকটটা তারেকের না, সংকটটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের। রাষ্ট্রটা এই জন্য বলেছি একটা জাংশনে দাঁড়াইছে এখন। এরপরে কোন অভিমুখে যাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সবচেয়ে সঠিক পথটা বেছে নিতে হবে। নিলে পরেও সেটা বাস্তবায়ন করতে পারবে কিনা তারেক, সেটাও সন্দেহজনক, কারণ ওটাও কঠিন। কারণ তিনমুখী সংকট আছে। থ্যাংক ইউ।